আধুনিক যুদ্ধের চেহারাটা কিন্তু এখন পুরোপুরি বদলে যাচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে আছে এমন এক প্রযুক্তি যা কিনা বিশ্বের অন্যতম শক্তিশালী একটা প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলুন এই নাটকীয় পরিবর্তনের গভীরে যাওয়া যাক। ভাবুন তো, বছরের পর বছর ধরে ইসরায়েলের বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেমকে প্রায় দুর্ভেদ্য একটা কিল্লা বলে মনে করা হতো। কিন্তু সম্প্রতি সেই দুর্গেও ফাটল ধরেছে। যেখানে আগে ইন্টারসেপশনের হার ছিল ৯০%, গত ২৪ ঘন্টায় সেটা নেমে এসেছে ৬৫%। এটা একটা বিশাল পতন। প্রশ্নটা তো উঠবেই, তাই না? যে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটা হঠাৎ করে কেন এভাবে ব্যর্থ হতে শুরু করল? আকাশপথে আসা হুমকির ধরনটা কি এতটাই বদলে গেছে? আসলে এই ব্যর্থতার পেছনে শুধু টেকনোলজি না, আরও অনেক কিছু আছে। বিশেষ করে এর আর্থিক চাপটা বিশাল। চলুন দেখি এই সংকটটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে। তো উত্তরটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে ইরানের প্রযুক্তিগত লাফে। দেখুন, একজন সিনিয়র ইসরায়েলি ইন্টেলিজেন্স কর্মকর্তাই স্বীকার করছেন যে তেহরানের অনেক বেশি গতিসম্পন্ন, কৌশলী আর প্রযুক্তিগতভাবে উন্নত মিসাইলগুলোই এই প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার আসল কারণ। আর এই নতুন বাস্তবতার দামটা কিন্তু আকাশ ছোঁয়া। ভাবা যায়, এই ইন্টারসেপশন ব্যবস্থাটা চালু রাখতে ইসরায়েলকে প্রতি রাতে খরচ করতে হচ্ছে প্রায় $২৮৫ মিলিয়ন। এটা একটা অবিশ্বাস্য অঙ্ক। ব্যাপারটা শুধু টাকার না, এটা এখন মজুদেরও সংকট। মানে, যা রিপোর্ট আসছে তাতে একটানা যুদ্ধ চললে ইসরায়েলের হাতে অ্যাডভান্সড ইন্টারসেপ্টর থাকবে আর মাত্র ১০ থেকে ১২ দিনের মতো। এর মানে হলো তাদের এখন প্রত্যেকটা মিসাইল ছোড়ার আগে দুবার ভাবতে হচ্ছে। আচ্ছা, তো এই নতুন অস্ত্রগুলো ঠিক কী, যা এত বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? এখানেই আসছে আসল খেলোয়াড়, হাইপারসনিক ওয়েপন, ফাত্তাহ-1 বা সেজিলের মতো মিসাইলগুলো। এরা শুধু প্রচণ্ড গতিতে ছোটে না, এরা মাঝ আকাশে নিজেদের গতিপথও বদলাতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একটা বল ক্যাচ করতে যাচ্ছেন, কিন্তু বলটা আপনার দিকে আসতে আসতে হঠাৎ বাঁক নিল। ডিফেন্স সিস্টেমের পক্ষে তখন এর পরের মুভটা আন্দাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এর সাথে যোগ করুন মার্ভ, মানে মাল্টি ওয়ারহেড সিস্টেম। মানে একটাই মিসাইল, কিন্তু সেটা থেকে বেরোচ্ছে একাধিক বোমা, যেগুলো আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানতে পারে। এটা এয়ার ডিফেন্সের জন্য অনেকটা একটা রাইফেলের গুলির বদলে একটা শটগানের গুলির মতো। চ্যালেঞ্জটা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। এই ছবিটা দেখলেই বোঝা যায় এই নতুন সিস্টেমগুলো কতটা বাস্তব আর বিধ্বংসী। এগুলো সলিড ফিউলড মিসাইল, যার মানে হলো এগুলোকে প্রায় কোনো রকম প্রস্তুতি ছাড়াই যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায়। ফলে প্রতিপক্ষের জন্য আগে থেকে আঘাত করার সুযোগটাই থাকছে না। এই টেবিলটা দেখুন, পুরনো আর নতুন হুমকির মধ্যে টেকনোলজির ফারাকটা একদম পরিষ্কার। শুধু গতিতেই নয়, ম্যানুভার করা, মানে মাঝপথে বাঁক নেওয়ার ক্ষমতা আর একদম শেষ মুহূর্তে নিখুঁতভাবে টার্গেটে আঘাত হানা, সব দিক থেকে ইরানের নতুন মিসাইলগুলো যেন এক প্রজন্ম এগিয়ে। তবে ইরানের স্ট্র্যাটেজিটা শুধু ভালো কোয়ালিটির মিসাইলের উপর ভরসা করে নেই। এখানে কোয়ান্টিটি বা সংখ্যাও একটা বিরাট বড় ফ্যাক্টর। এই ম্যাপটা দেখলেই হুমকির বিশালতাটা বোঝা যায়। ইরানের মিসাইলের পাল্লাটা দেখুন, পুরো মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপের একটা অংশে গিয়ে পৌঁছেছে। সোজা কথায়, এই অঞ্চলের প্রায় সব আমেরিকান আর তাদের মিত্রদের সামরিক ঘাঁটি, বড় বড় শহর, সবকিছুই এখন সরাসরি ঝুঁকির মুখে। আর ব্যাপারটা এমনও না যে শুধু একটা দুটো মিসাইল ব্যবহার হচ্ছে। অপারেশন ট্রু প্রমিস 4-এ ইরান একসাথে অনেক রকমের অস্ত্র ব্যবহার করেছে। প্রথমবার ব্যবহার করা সেজিল, 2 টনের ওয়ারহেডওয়ালা খোরামশাওয়ার, খাইবার শেকান, মানে সব মিলিয়ে একটা স্যাচুরেশন অ্যাট্যাক। এর একটাই উদ্দেশ্য, প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই চাপে ফেলা যাতে সেটা ভেঙে পড়তে বাধ্য হয়। আর এখানেই আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, প্রিসিশন বা নিখুঁত নিশানা। এত উন্নত অস্ত্র তো হলো, কিন্তু প্রশ্ন হল ইরান এত নিখুঁতভাবে কিভাবে জানে যে ঠিক কোন জায়গায় নিশানা করতে হবে? এর উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ। এটা হলো মিলিটারি আর সিভিলিয়ান টেকনোলজির এক অবিশ্বাস্য মেলবন্ধন। এর মূলে আছে SS-7 নামের একটা সিস্টেম, পুরো নাম সিগন্যালিং সিস্টেম 7। এটা আসলে ১৯৭০-এর দশকের একটা গ্লোবাল টেলিকম প্রোটোকল, যেটা আজও সারা বিশ্বের মোবাইল নেটওয়ার্ককে এক সুতোয় বেঁধে রেখেছে। সমস্যাটা হলো, এটা তৈরি হয়েছিল ভরসার উপর ভিত্তি করে। তখন কোনো আধুনিক সিকিউরিটি ব্যবস্থা ছিল না। অনেকটা পুরনো দিনের একটা সম্মানভিত্তিক ফোন নেটওয়ার্কের মতো, যেখানে সবাই সবাইকে বিশ্বাস করত। আর এই ভরসার দুর্বলতাকেই ইরান কাজে লাগাচ্ছে। দেখুন কিভাবে কাজটা হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের কন্ট্রোলে থাকা টেলিকম কোম্পানি M10 ইরানসেল উপসাগরীয় দেশগুলোর সাথে রোমিং চুক্তিকে কাজে লাগায়। এরপর SS-7-এর ফাঁক গলে
তারা মিলিটারি বেসের আশেপাশে থাকা মোবাইল ফোনগুলোর লোকেশন জানতে চায় আর কয়েকশো মিটারের মধ্যে নিখুঁত সেই লোকেশন ডেটা সোজা চলে যায় ইরানে। আর তারপর সেই কোঅর্ডিনেটস সরাসরি ফিট করে দেওয়া হয় মিসাইলের গাইডেন্স সিস্টেমে। এভাবেই একটা সাধারণ মোবাইল নেটওয়ার্ক পরিণত হয় একটা ভয়ঙ্কর মিলিটারি ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে। এখানেই আসল ব্যাপারটা, যে ইরানি সরকারি সংস্থা আইএসআই বা সাইরান এই টেলিকম নেটওয়ার্কের মালিকানার অংশীদার, সেই একই সংস্থা কিন্তু মিসাইলের গাইডেন্স সিস্টেমও তৈরি করে। মানে যারা গোয়েন্দা তথ্য জোগাড় করছে আর যারা সেই তথ্য দিয়ে অস্ত্র বানাচ্ছে, তারা আসলে একই ছাদের নিচে কাজ করছে। এই যে প্রযুক্তিগত আর কৌশলগত পরিবর্তনগুলো আমরা দেখলাম, এটা কিন্তু শুধু একটা অঞ্চলের লড়াইয়ের গল্প নয়, এটা আসলে বিশ্বজুড়ে যুদ্ধের নিয়মকানুনই বদলে দিচ্ছে। চলুন এর বৃহত্তর প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। যুদ্ধক্ষেত্রে ছবিটা কিভাবে বদলে যাচ্ছে দেখুন। চিরাচরিত যুদ্ধ নির্ভর করত স্যাটেলাইট বা স্পাই প্লেনের মতো বিশেষ মিলিটারি অ্যাসেটের ওপর। সেখানে মিলিটারি আর সাধারণ পরিকাঠামোর মধ্যে একটা স্পষ্ট দাগ টানা ছিল। আর এখনকার সাইবার এনেবলড যুদ্ধ আমাদের রোজকার ব্যবহারের টেলিকম নেটওয়ার্ক, সিসিটিভি এইসব সাধারণ প্রযুক্তিকেই হাতিয়ার করে তুলছে। ফলে কোনটা সামরিক আর কোনটা বেসামরিক পরিকাঠামো, সেই সীমারেখাটাই এখন ঝাপসা হয়ে যাচ্ছে। তো এখান থেকে মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আমাদের সাধারণ টেলিযোগাযোগের পরিকাঠামোই এখন আধুনিক যুদ্ধের একটা সক্রিয় ময়দান। আমরা প্রতিদিন যে ডিজিটাল সিস্টেমগুলো ব্যবহার করি, সেগুলোকে চাইলেই অস্ত্রের প্ল্যাটফর্ম বানানো যায়। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যখন একটা দেশের সাধারণ সেলফোন নেটওয়ার্ককেই শত্রুর টার্গেটিং সিস্টেমে পরিণত করা সম্ভব, তখন এই কানেক্টেড দুনিয়ায় জাতীয় সুরক্ষা বা ডিফেন্স এই কথাটার আসল মানেটা ঠিক কী?